আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলা নিউজ 24-এর বিশেষ আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নারী দিবসে আজ কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মেরি স্টোকস বাংলাদেশের হেড অফ পার্টনারশিপ অ্যান্ড ফান্ড রেজিং মঞ্জু নাহার আপা। মঞ্জু নাহার আপা, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ এই আয়োজনের জন্য। আপা, শুরুতেই আমরা আসি, এবারের নারী দিবসের প্রধান প্রতিপাদ্য দিবস হচ্ছে রাইটস, জাস্টিস অ্যান্ড অ্যাকশন। এই প্রতিপাদ্য বিষয়টি বাংলাদেশের নারীদের ক্ষেত্রে কতটা প্রযোজ্য এবং কার্যকর, আপনি কি মনে করেন? তিনটা শব্দই তো আসলে কি বলবো, রাইটস, জাস্টিস আর অ্যাকশন। আমার আগে অধিকার থাকতে হবে এবং তার একটা আমাকে ন্যায্যতা থাকতে হবে, এবং সেইগুলো শুধু থাকলেই হবে না, সেটা কি আমার অ্যাকশানে যেতে হবে। তো আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে তাকাই, হ্যাঁ আমরা কিছুটা আগিয়েছি। আজকে আমাদের মতো গুটি কয়েক মেয়ে স্টুডিওতে এসে কথা বলে, রাস্তায় দাঁড়ায়, কিন্তু দেখেন আমরা সাম্প্রতিক সময়ে যে সহিংসতাগুলো দেখছি, বিশেষ করে শিশু কন্যার প্রতি, তারপরে আমি পারিবারিক সহিংসতার কথা নাইবা বলি, কিন্তু এই যে আমি আমার নিকট আত্মীয়র কাছে নিরাপদ না আমাদের শিশু কন্যাটি, তাহলে এইবারের প্রতিপাদ্য আমি মনে করি যে শুধু প্রতিপাদ্য বললে হবে না, আমাদেরকে এখন রাইট থেকে অ্যাকশানে জাম্প করতে হবে। আদারওয়াইজ কিন্তু বাংলাদেশের যে আমরা একটা গোল নিয়ে এগোচ্ছি যে এখানে নারীরা ক্ষমতায়িত হবে, কন্ট্রিবিউশন করবে, আমাদের অনেক চোখের স্বপ্ন, হয়তো অনেক বাধা আছে, আমাদের অনেক বাধা আছে, কিন্তু আমরা যদি তাদের ছোট কাল থেকে বড় হওয়া পর্যন্ত একটা রাষ্ট্রীয়ভাবে যদি আমরা তাদেরকে নিরাপত্তা না দিই, গড়ে ওঠার সুযোগ না দিই, তাহলে আসলে এই যে থিম তিনটা, সেই তিনটার একটাতেও আমরা কি বলবো ভাবনার সাথে আমাদের কাজ মেলাতে পারবো না। ধন্যবাদ আপা। বাংলাদেশের বয়স আজ 55 বছর, প্রায় 71 সাল থেকে 2026 সাল। এই দীর্ঘ এই বয়সে বাংলাদেশে দুজন প্রধানমন্ত্রী দেশ শাসন করেছেন 1991 সাল থেকে 24 সাল পর্যন্ত। পর্যায়ক্রমিকভাবে তৃতীয় বিশ্বের একটি দেশ হিসেবে এখানে একটা নারী প্রধানমন্ত্রী বা নারী প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। সেই ক্ষেত্রে 55 বছরের 35 বছরই যদি ধরেন, বাংলাদেশ নারীর স্বাস্থ্য অধিকার বা নারীর উন্নয়নে কতটা এগিয়েছে আপনি কি মনে করেন? শিক্ষা, স্বাস্থ্য, নানা দিকে। হ্যাঁ, আমরা নিশ্চয়ই আমরা যদি 71 থেকে ধরি, দেখেন একটা নতুন স্বাধীন হওয়া দেশ, তার অনেক, এটা আসলে আন্তর্জাতিক থেকে যদি আমরা একেবারেই আমাদের রুট লেভেলের রাজনীতিটাতে যাই, তাহলে সেখানে অনেক চ্যালেঞ্জ ছিল। তারপরেও দেখেন আমরা সেই সময় আমরা 73-এ একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা পেয়েছিলাম। হ্যাঁ, তারপরের সরকারে আমরা পেয়েছিলাম আমাদের একটা নারীর জন্য আলাদা একটা অধিদপ্তর তৈরি হয়েছিল। তারপরে আরেকটু আগায় আমরা দেখি আমরা নারীর এডুকেশনে আমরা সাবসিডি দিয়েছি। হ্যাঁ, আমাদের মানে প্রাক্তন সরকাররা এই মানে সুবিধাগুলো, তারা কিন্তু সুবিধা না, আমি বলবো এগুলো সুযোগ, সম অধিকারের সুযোগ আমরা কোটা সিস্টেম পেয়েছি, যে যাতে আমাদের পিছিয়ে পড়া যে নারীরা আছে তারা যেন কাজটা পায়। কারণ আমি যদি একটা ঢাকায় বড় হওয়া নারী পুরুষের সাথে আমি যদি কুড়িগ্রামের একটা মেয়েকে কম্পিটিশনে নামাই, সেইটা হবে অন্যায্যতা। এই যে জাস্টিস শব্দটা আমরা ব্যবহার করছি, এই জাস্টিস শব্দটা ব্যবহার করতে গেলে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে জাস্টিস আমরা কিভাবে করব। তার মানে একটা নারী বা একটা কন্যা শিশুর তার পোভার্টি, হ্যাঁ, তার কি ব্যাকগ্রাউন্ডে সে বেড়ে উঠছে, স্টেটে কি সাপোর্ট পাচ্ছে, আর একটা মানুষ কি সাপোর্ট পাচ্ছে, তার সাথে কম্পেয়ার করেই তো তার প্রতি ন্যায্যতা দেয়া। তো আমি মনে করি যে আমাদের 71 থেকে 26 আমরা কতটা, আমি সবসময় বলি এটা, যে বান্দরের বাঁশ বেয়ে তৈলাক্ত বাঁশ দিয়ে ওঠা নামার মতো
আমরা অনেক উঠেছে। আমরা যদি দেখি গত সংসদে আমরা অনেক নারী মুখ দেখেছি বিগত 10-15 বছর। আবার এবার এসে আমরা দেখছি যে একদম অল্প কিছু মুখ দেখছি। তো আমাদের হচ্ছে এই আগানো পেছানো নিয়েই আমাদের দিন চলা। এই জন্যে আমি বলতে চাচ্ছি যে শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবস যখন আমরা পালন করি, তখন গ্লোবাল রাজনীতি, হ্যাঁ, তাদের ম্যান্ডেট, আমাদের কি রাজনৈতিক প্রতিশ্রুতি এবং আমাদের স্টেটের ভূমিকা, এইগুলো মাথায় রেখেই কিন্তু আমাদের এই জাস্টিস এবং অ্যাকশনের কথাটা আমাদের ভাবতে হবে। আপনি যখন বললেন আন্তর্জাতিক প্রসঙ্গ, সেক্ষেত্রে যাব। তার আগে বলি যে 1991 সালে যখন বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা শুরু হলো, আবার বলা হচ্ছে, তখন মহিলা প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া প্রথম ক্ষমতায় আসলেন এবং উনি নারীদের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন, যেটা এখনও বলা হয়ে থাকে যে বাংলাদেশের নারী উন্নয়নে অনেক বড় ভূমিকা রেখে থাকে। মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে উনি ক্লাস 10 পর্যন্ত অবৈতনিক করেছিলেন। পর্যায়ক্রমিকভাবে এটা পরবর্তী সরকারগুলো টেনে নিয়ে গেছে। শিক্ষার ক্ষেত্রে আসলে বাংলাদেশের নারীরা কতটা এগিয়েছে তার এই উদ্যোগের ফলে বা অন্যান্য ক্ষেত্রে? আমরা একটা জিনিস, এটা তো আমাদের জাতীয় ডাটাই বলে যে প্রাইমারি সেকশনে আমাদের মেয়েদের এনরোলমেন্ট কিন্তু প্রায় 74%, হ্যাঁ, ক্লাস 5 পর্যন্ত। এবং তারপরেও আমরা দেখি যে যত আমরা উপরের দিকে উঠি, ড্রপ আউট হতে হতে আমরা তখন গিয়ে ঠেকি 24-25। আমি যদি গ্রাজুয়েশনের উপর লেভেলটা ধরি বা গ্রাজুয়েশন পর্যন্ত, তা এইটা দেখেন যে এই যে একটা ভালো উদ্যোগ যে আমি বেতন ছাড়া মেয়েদের শিক্ষা করলাম, এর ফলে কি হলো, কারণ আমাদের সোসাইটিটা ভাবতে হবে একটা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, আমরা এটা কেউ অস্বীকার করতে পারবো না। তাহলে সেখানে আমরা কি করি যে আমাদের বাবা মারা ভাবে যে আমার যদি দুটো বাচ্চা থাকে আমি ভালো এডুকেশনটা পুত্র সন্তানকে দেব, আর যেটা না করলে নয় সেটা আমরা কন্যা সন্তানকে দেব। যে কারণে হায়ার এডুকেশনে আমরা আর মেয়েদেরকে খুঁজে পাই না, কারণ কম পরিবারই আছে এখনো পর্যন্ত যে তারা মেয়েদেরকে হায়ার এডুকেশন, এই বিয়ে হবে, ঘর সংসার হবে, একটা ভালো বিয়ের জন্য যেটুকু লেখাপড়া দরকার সেটুকুই দরকার। কিন্তু আমরা কিন্তু সুফল পেয়েছি যে আমাদের প্রাইমারি এডুকেশনে এনরোলমেন্ট বেড়েছে, যার ফলে কি দেখেছি আমরা গ্রাম অঞ্চলে অনেক এন্টারপ্রেনার দেখতে পেয়েছি পরে, না? তারপরে আমাদের সেকেন্ডারিতেও আমরা দেখি অনেকটা রেশিও বেড়ে গেছে। তো আমি মনে করি ডেফিনেটলি শিক্ষায় যে সিদ্ধান্ত, এবং পরবর্তীকালে আমরা দেখি যে আমাদের কিন্তু একটা নারী উন্নয়ন নীতিমালাও তৈরি হয়েছিল, কিন্তু কোনো একটা অজানা কারণে আমরা এখনো পর্যন্ত সেইটার সুস্পষ্ট অবস্থান যে সেইটা কি আমরা পালন করছি, যে আমরা যখন বলি যে আন্তর্জাতিক নারী দিবস পালন প্রাক্কালে যে আমাদের কিছু কিন্তু কমিটমেন্ট আছে গ্লোবালি, যেরকম আমরা সিডো, এটাতে আমরা সিগনেটরি দেশ, হ্যাঁ, তো সিডোতে আমাদের কিছু কাজ আছে ধরা, যেরকম ধরেন একটা শিশু কন্যা তার বিকশিত হওয়ার সুযোগ থাকতে হবে, তার স্বাস্থ্যে সুযোগ থাকতে হবে। আমরা নারী স্বাস্থ্যে কত দূর আমরা নজর দিই, সবচাইতে অবহেলিত পাঠ আমাদের এই নারী স্বাস্থ্য। একদম আপনি শুরুতে বলেছিলেন যে শিক্ষা, তো শিক্ষা তো আলাপ করলাম, আমাদের দেশে যে একটা মেয়ে শিশু বেড়ে ওঠে, নারীর স্বাস্থ্য নিয়ে আমরা আসছি। আপনি তার আগে আর একটা প্রশ্ন, আপনি আন্তর্জাতিক নারী দিবস আজকে আমরা দেখেছি গাজায় প্রচুর শিশু এবং নারী গাজায় ইসরায়েলের আক্রমণের কারণে মারা গেছে এবং সংখ্যায় বেশি তারা। অন্যদিকে এখন যে যুদ্ধটা চলছে ইরানে মার্কিন এবং ইসরায়েলের আক্রমণে একটি স্কুলেই প্রায় 158 জন না কতজন শিশু মারা গেছে, শিক্ষার্থী মারা গেছে। সেই সব প্রেক্ষাপটে পৃথিবীতে এত উন্নত দেশের এই যে রাজনৈতিক যে মেরুকরণ বা যে রাজনৈতিক যে যুদ্ধ বা যে অবস্থা, তাতে নারী এবং শিশুরাই সবচেয়ে বেশি মার খাচ্ছে। আগেকার যুদ্ধে কিন্তু মাঠে যুদ্ধ হতো, ময়দানে যুদ্ধ হতো, শূন্যে শূন্যে যুদ্ধ হতো। এখন কিন্তু যুদ্ধটা আপনার জনগণের মধ্যে ছড়িয়ে গেছে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত প্রথমে নিরীহ মানুষ, সাধারণ মানুষ। সেক্ষেত্রে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারীরা
এবং শিশুরা, আপনি কিভাবে দেখছেন এই বিষয়গুলো? না, আমরা এখানে যদি- আন্তর্জাতিক ভূমিকাটা কি না, আসলে? এইটা প্রথম আমি ভূমিকার পরে আসি। আসলে আমাদের ওয়ার স্ট্র্যাটেজির কিন্তু একটা, আমি বলবো, কূটকৌশল, যে সেই দেশের নারীদেরকে অবদমিত করা। এটা কিন্তু আমরা 71-এ এইটার চিত্র আমরা দেখেছি, যে কিভাবে আমাদের ঘরের মেয়েরা ধর্ষিত হয়েছে। তো সেই একইভাবে, এবং আপনি দেখেন শুধু যুদ্ধ না, আমাদের যদি একটা ক্লাইমেট ডিজাস্টার হয়, তাও দেখবেন নারীরা এবং শিশুরা ক্ষতিগ্রস্ত। তার মানে কি, যে আমরা আন্তর্জাতিকভাবে প্রথমত আমরা শত্রুকে দমন করার জন্য নারীকে ইউজ করি অস্ত্র হিসাবে, প্রথম। সেকেন্ড হচ্ছে, আগে থেকেই আমরা দেশ প্রোটেকশন নেই না, যে এই না যুদ্ধ হলে একটা নারীদের বা শিশুদের কিভাবে শেল্টার নেওয়া হবে। আসলে নারীর প্রতি অন্যায্যতা এটা কম বেশি সারা বিশ্বে বিদ্যমান। এই জন্যেই এই অন্যায্যতা থেকে কাটিয়ে ওঠার জন্যেই এই বিশেষ দিবসের উদযাপন। এই যে আমরা কথা বলি, এই মেসেজগুলা চলে যায়, বিশ্বের সারা দেশ এটা মানবে, এবং তাদের মাথায় চিনতে হবে ওয়ারে এত ক্ষতি হচ্ছে, তাহলে আমাদের ওয়ার স্ট্র্যাটেজিটা চেঞ্জ করা উচিত। আমাদের আগে সেই দেশের নারীদেরকে প্রোটেকশন দেওয়ার কথা ভাবতে হবে, তাদেরকে ওইরকম সুরক্ষা যাতে নিতে পারে সেইভাবে তাদেরকে তৈরি করতে হবে। আমাদেরকে আসলে প্রথম সমস্যাই হয়েছে, আমরা নারীর পেছনে ইনভেস্ট করতে চাই না। কিন্তু আমরা যদি এবারও গ্লোবাল ব্রডার থিম হচ্ছে গিভ অ্যান্ড গেইন, নারীর পেছনে আমরা যেন দেই, কি দেব, নট টাকা পয়সা, তার দক্ষতা, হ্যাঁ, তার চিন্তা শক্তি, তাহলেই আমরা গেইন করব। এটা শুধু সে নিজে গেইন করবে না, তার পরিবার গেইন করবে, সেই রাষ্ট্র গেইন করবে। ধন্যবাদ আপা। আপনি মেরি স্টোকস বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, দায়িত্বরত। আপনি বাংলাদেশের নারী স্বাস্থ্য নিয়ে আপনাদের কার্যক্রমটা একটু যদি বলেন দর্শকদের জন্য, এবং আচ্ছা। এর সঙ্গে টোটাল বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, নারী স্বাস্থ্য নিয়ে। আচ্ছা, আমি মানে আমি প্রথমেই বলবো যে মেরি স্টোকস বাংলাদেশ প্রায় 40 বছরের কাছাকাছি, 37 বছর হয়েছে, মোর দ্যান দ্যাট। আমরা একদম প্রজনন স্বাস্থ্যসেবা, একদম নারীর লাইফ সাইকেলের প্রতিটা পার্ট। সে কিশোরী হলো, তার একটা সমস্যা যে মাসিক ব্যবস্থাপনা, সে আরেকটু যুবতী হলো, তাহলে তার বিয়ে হয়, তার কন্ট্রাসেপশন লাগে, তারপরে অনেক সময় অনাকাঙ্ক্ষিত। আমাদের মিশনই হচ্ছে যে পৃথিবীর একটা শিশু যেন অনাকাঙ্ক্ষিত না জন্মগ্রহণ করে। তার মানে কি, যে এই যে আজকে আমরা যে থিমে কথা বলছি, রাইট, তার মানে আমার চয়েসে আমি সন্তান ধারণ করব, আমার চয়েসে আমি বিয়ে করব, আমার চয়েসে আমি আমার জীবন যাপন করব। তার মানে একটা ইনক্লুসিভ একটা রাইট মাথায় রেখে আমরা সার্ভিসটা দিই, এবং আমরা সবসময় মাথায় রাখি যে আমরা আসলে বলি না যে এটা একক মেরি স্টোকস বাংলাদেশ করছে, আমরা সরকারের সহযোগী হাত, আমরা এইভাবে বলতে পছন্দ করি। কারণ আমরা যদি, সরকার তো একা অনেক কিছু করতে পারবে না, সো আমরা তার সহযোগী প্রতিষ্ঠান, এবং আমরা এই সেবা দিতে গিয়ে সবচেয়ে বেশি কনসিডার করি একেবারেই, আমি বলি যে একদম দুর্গম প্রত্যন্ত এলাকার মেয়েদেরকে। কারণ যেখানে আমরা আসলেও, যদিও আমরা বলি যে আমরা কেউ রইবে না পেছনে, কিন্তু আসলে পেছনে পড়ে রয়েছে অনেক মেয়ে, বিশেষ করে আমাদের গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কিশোরী এবং মেয়েরা। তো আমরা তাদের জন্য কাজ করছি সরকারের সাথে এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে। আমাদের মূল বার্তাই হচ্ছে নারী যেন তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে এবং তার পছন্দ মতো জীবন সে একটা যাপন করতে পারে। ধন্যবাদ আপা। আপনি যেটা বললেন যে মেয়েরা আপনাদের যে কাজটা, যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, অর্থাৎ বিয়ের ক্ষেত্রে, প্রজনন ধারণ ক্ষেত্রে, সন্তান ধারণের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে এই বাস্তবতাটা কেমন?
পারে একেবারে কিনা? আমি বলবো যে খুব অল্প। আমি যদি আমাকে অঙ্কে আমি এখন ডাটা নিয়ে বসতে মানে নেই সেই ডাটা, কিন্তু আমার মাঠের অভিজ্ঞতা, শহরের অভিজ্ঞতা, এই মিলিয়ে যদি আমি বলি তাহলে আমি বলবো যে 1% মেয়ে হয়তো নিতে পারে। 1%। 1%। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আমাদের সামাজিক অর্থনীতি। কারণ আমাদের প্রথম সমাজ ব্যবস্থার কথা আমি বলেছি যে আমি কখন বাচ্চা নেব, কখন বিয়ে হবে, এই ডিসিশন এখন দাঁড়িয়েছে এমন অবস্থা আমার বাবা মার চাইতেও আগে আমার নেবাররা ডিসিশন নেয়। যে বলে যে কই মেয়ে বড় হয়েছে, এমএ পাস করেছে, চাকরি করছে, এর তো আর কি বিয়ে হবে, যোগ্য ছেলে পাবে। আচ্ছা, এই একটা গেল। তারপরে ধরেন আমাদের বাল্য বিয়ে, এটা তো আমাদের একটা ব্যাধি। আমরা অনেক আগিয়েছিলাম বাল্যবিয়ে প্রতিরোধে, কিন্তু কোভিডে কিন্তু সিচুয়েশন অনেক আরো ডেটোরেট করেছে। তাহলে এই বাল্যবিয়ে প্রতিরোধ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? মেয়েদের শিক্ষায় সুযোগ দিতে হবে, পরিবারকে সচেতন করতে হবে। কারণ বাল্যবিয়ের সাথে সরাসরি সহিংসতা, মৃত্যু ঝুঁকি জড়িয়ে আছে। কারণ আমি 14-15 বছরের একটা মেয়ে যদি আমি কনসেপ্ট করি, আমি তো সন্তান ধারণ প্রক্রিয়া এবং গর্ভধারণ, সেফ ডেলিভারি, যেখানে আমাদের সরকার কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ যে 2030-এর মধ্যে আমরা 0 মাতৃমৃত্যুর হার করব, আমরা 0 জেন্ডার বেসড ভায়োলেন্স করব। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? জি, জি। যদি না আমরা সবাই মিলে এই পরিবার থেকে শুরু করে রাষ্ট্র, বিশেষ করে রাষ্ট্রের বড় দায়িত্ব আছে, রাষ্ট্রের অধীনে ইনস্টিটিউশনগুলো, শিক্ষা, আমরা যে সকল জায়গায় কাজ করি, এই সব কিছু মিলে যদি একসাথে না কাজ করি, তাহলে যেটা নিয়ে আজকে আমি আর আপনি আড্ডা দিচ্ছি, যে এই যে আমাদের থিম জাস্টিস অ্যান্ড রাইট, একটা অ্যাকশানে আনবো কি করে? তাহলে অ্যাকশানে আনতে গেলে আসলে সবাইকে কাজ করতে হবে। এবং আমি মনে করি আমাদের যে নতুন সরকার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এবং ওনার একটা কন্যা সন্তান আছে, তো আমি এইটা একটা ফেলো ফিলিংস কাজ করে, কিন্তু যে আমি মনে করি যেন প্রত্যেকটা মেয়ে এমনভাবে গড়ে ওঠার সুযোগ পাক এই বাংলাদেশে। এবং প্রধানমন্ত্রীর কন্যা সন্তান কিন্তু অনেক বেশি সচেতন এবং বেশ অ্যাক্টিভ। আমরা দেখছি সামাজিক কর্মকাণ্ডে নিয়ে নানা ধরনের। সেই জন্যই বোধহয় আমি আপনি এর ক্ষেত্রে কি সম্ভাবনাটা বেশি দেখছেন কিনা? হ্যাঁ, আমি দেখি, এটাই বলছেন। আমি দেখি, কারণ আমি বিশ্বাস করি যে নারীদের আসলে চোখের জলের রং এক, হয়তো মাত্রা আমাদের ব্যথার মাত্রা একটু এদিক ওদিক হতে পারে। একটা গ্রামীণ মেয়ে সে একটা অন্য ধরনের ব্যথায় আছে, আমি হয়তো অন্য ধরনের ব্যথায় আছি, কিন্তু আমরা সবাই ব্যথার মধ্যে দিয়ে আছি। তো সেক্ষেত্রে নিশ্চয়ই এটা আমার জন্য একটু হলেও আসার জায়গা। ধন্যবাদ আপা। আপনি বলছিলেন যে নারী নীতিমালা বাংলাদেশে রয়েছে, কিন্তু তার বাস্তবায়ন, আপনি এই যে বর্তমান সরকার প্রধান এবং তার কন্যা সন্তান, তিনি একজন নারী এবং অনেক অ্যাক্টিভ, আমরা দেখছি বিভিন্ন প্রোগ্রামে, এই নীতিমালা বাস্তবায়নের ব্যাপারে কতটা আশাবাদী এবং কীভাবে সম্ভব? আমি মনে করি সংসদ তো কেবল শুরু হবে। আমি 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 বিশ্বাস করি যে যারা আমরা নারী অধিকার নিয়ে কাজ করছি এবং পার্লামেন্টে যে কয়জন নারী গেছেন, আমি প্রত্যেককেই মনে করি তারা যোগ্য নেতৃত্ব দেবেন। সংসদে নারী নীতিমালার ইস্যু নিয়ে কথা হবে এবং পর্যবেক্ষণ করা হবে যে তার কতটুকু এগিয়েছে, কোথায় থমকে আছে, কেন থমকে আছে। এবং সেখানে কিন্তু একটা বড় জায়গা আছে, সেটা হচ্ছে সম্পত্তিতে উত্তরাধিকার। আজকে আমাকে বলতেই হয় যে আমরা যখন বিচারের কথা বলি, আমি যে পরিবারে জন্ম নিলাম সেই পরিবারেই তো আমি সমান সম্পত্তি পেলাম না, তাহলে আমাকে কে ন্যায্যতা দেবে? আমার পরিবারই যদি আমাকে না দেয়। তো আমি এই দিবসে মাথায় রেখে আমি বলতে চাই যে স্বাস্থ্য, শিক্ষা, সম্পত্তিতে অধিকার, এই 3 মিলে, কারণ আমার রিসোর্স এখানে একটা বড় বাধা হচ্ছে বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, আবার এখানে হিন্দুদেরও অনেক সংখ্যা আছে। হিন্দু উত্তরাধিকারের আইনের ক্ষেত্রে অনেকদিন ধরে একটা আন্দোলন হচ্ছে মেয়েদের সম্পত্তি,
তারা সম্পত্তি পায় না বাবার বাড়ি, বিয়ের পরে তাদের কোনো সম্পত্তির ভাগ দেওয়া হয় না। অন্যদিকে মুসলমানদের ক্ষেত্রে নারীদের সম্পত্তির একটা ভাগ আছে, একটা অংশ আছে, হ্যাঁ কিছুটা। কিন্তু সমান ভাগ নাই। সেক্ষেত্রে হয়তো হাদিস বা কোরআন শরীফের আরেক ধরনের ব্যাখ্যা আছে। আসলে বাংলাদেশের মতন দেশে কতটা বাস্তবতা এটা? না আমি আবার পাশাপাশি আর একটা প্রশ্ন করি, ধরুন যে আমরা দেখি যে আফগানিস্তানে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানে যে জায়গাটা এখন যুদ্ধ চলছে সেখানে মানে বোরখা পরার কড়াকড়ি রয়েছে, এবং এটা নিয়ে একটা বড় ধরনের প্রসেশন হয়ে গেছে গত 2 বছর আগে, আপনি দেখেছেন হ্যাঁ মারা গেছে একটা মেয়ে। হ্যাঁ। অন্যদিকে দেখি যে সৌদি আরবের মতন দেশে, কট্টর মুসলিম দেশ, সেখানে আস্তে আস্তে পরিবেশটা অন্যরকম একটা আলগা হচ্ছে, এবং মেয়েরা এখন ড্রাইভিংয়ের সুযোগ পাচ্ছে, স্টেডিয়ামে যে খেলা দেখার সুযোগ পাচ্ছে। এই যে বাস্তবতা, সারা পৃথিবীতে মেয়েদের এখনও এই যুগে এসেও বিভিন্ন দেশে ধর্মের কারণে পিছিয়ে পড়া, এইটার সঙ্গে আজকের এই যে আন্তর্জাতিক প্রতিপাদ্য বিষয় রাইটস, জাস্টিস অ্যান্ড অ্যাকশন, এটাকে আপনি কিভাবে মেলাবেন, কিভাবে দেখবেন? আচ্ছা, এটা তো আসলে একটা দ্বন্দ্বের জায়গা। কারণ আমরা যখন বলছি যে আমি এটাকে একটা কথাই আমি প্রথম লাইন টানতে চাই যে ধর্মকে আমি কেন রাষ্ট্র ব্যবস্থাপনায় আনবো। এটা হয়তো কঠিন কথা হয়ে গেল, কিন্তু এটা হচ্ছে, এটা আমি বিশ্বাস করি যে ধর্মকে কখনো রাষ্ট্র ব্যবস্থাপনায় আনা যাবে না, তাহলে আমরা জাস্টিস করতে পারবো না। আর সেকেন্ড কথা হচ্ছে, এগুলো মানসিকতার ব্যাপার। আমরা যদি মনে করি যে আমাদের যে মানে পুরুষরা তো কারো ভাই, কারো হাজব্যান্ড, কারোর কারো ছেলে, বাবা, কারো ছেলে, তো আমি বলি যে আমার যদি ধর্মে বলে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তার মধ্যে তো শুধু মেয়ে সন্তান না, পুত্র সন্তানও আছে, তাহলে সেই নারীকে আমরা কেন অধিকার দিতে ধর্ম কেন বাধা দেবে? এবং আমরা আবারও আমি বলবো যে আমরা যে শতকে পা দিয়েছি সেখানে বসে আমাদেরকে এখন সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে যে ধর্মকে আমরা রাষ্ট্র ব্যবস্থাপনায় আনবো না ধর্মর ফিলোসফিটাকে ধারণ করে আমরা রাষ্ট্র পরিচালনা করব। আমরা সৎ থাকবো, দুর্নীতি, আমরা যতটা কথা বললাম, করাপশন মুক্ত রাষ্ট্র যদি না হয় আপনি কিছু করতে পারবেন না। আপনি ফ্রি এডুকেশন দিয়েছেন, অনেক কেস আমরা দিয়েছি, আমাদের তো খালেদা জিয়া বা উনাদের তো সেই মানে খারাপ অভিসন্ধি ছিল না যে এই টাকাটা অন্য জায়গায় চলে যায়, কিন্তু প্রচুর মিসহ্যাপ হয়েছে না? সো আমাদেরকে, আমরা যদি ধর্মকে হাইলাইট করতে চাই, আমি মনে করি আমাদের ব্যক্তিগত চর্চায় সত্যি কথা বলা, ঘুষ না খাওয়া, অন্যকে না ঠকানো, তাহলে কিন্তু আমরা নারীকেও ঠকাবো না, গরিব পুরুষকেও ঠকাবো না, আমরা একটা ন্যায্য সমাজ গড়ে তুলতে পারবো। আবার চমৎকার বললেন, আপনি খুব সুন্দরভাবে এর ব্যাখ্যাগুলো দিলেন যে নারীর সঙ্গে ধর্মের, ব্যক্তির এবং রাষ্ট্রের সম্পর্ক, এই সম্পর্কগুলোকে আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আর বাস্তবতাটা একরকম, আর বাংলাদেশে সহ তৃতীয় বিশ্ব দেশগুলোর ধর্মের অনেক বেশি ব্যবহার আমরা দেখেছি। রাজনীতিতে ধর্মের যেমন ব্যবহার আছে, আবার এই একই রাজনীতিতে ধর্মকে মানে নারীকে, ধর্মের মাধ্যমে নারীকে অবজ্ঞা করার ব্যাপার আছে। আমরা দেখেছি এবার নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে প্রধান দল যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে, সেখানে সংসদীয় আসনে যে সংখ্যানুপাতিক যে বিষয়, নারীদের আসন বন্টনের ক্ষেত্রে খুব কম দেওয়া হয়েছে। অন্যদিকে পাশাপাশি যে প্রধান বিরোধী দল জামাত ইসলামে একটি নারী সদস্যকে প্রার্থী করা হয়। তাহলে রাজনীতিতে নারীর অংশগ্রহণটা আপনি কিভাবে দেখছেন? আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে বানরের তৈলাক্ত বাঁশের উঠান নামার গল্প, তা আসলে তো তাই হয়েছে। আমাদের তো আসলে আমরা নারীরা অনেক দূর, আমরা অ্যাটলিস্ট সংসদে অনেক রিপ্রেজেন্টেশন ছিল। আমি এখন সেই আলোচনায় যেতে চাবো না সঙ্গত কারণেই, তবে আমি মনে করি যে ধর্মভিত্তিক কোনো দল, তারা তো বলেই দিয়েছে যে নারী নেতৃত্ব দিতে পারবে না, কিন্তু আবার দেখেন কতটা দার্মিক বিষয়, তারাই কিন্তু আবার নারীর অধীনে রাজনীতি করেননি?
তাহলে এই প্রশ্ন যদি আমরা যুক্তি দিয়ে মানে মেলাতে চাই, উনারাই কি আমাদেরকে যুক্তিটা দিতে পারবেন? যে উনারা যখন বলছেন যে নারী নেতৃত্ব দিতে পারবেন না, অথচ উনারা গত টানা ৩০-৩৪ বছর নারী নেতৃত্বের অধীনেই তো রাজনীতি করে গেছেন। তাহলে এইগুলো আসলে আপনিই বলেছেন যে রাজনীতিতে ধর্মের ব্যবহার। তো আমাদের দেশে যারা যথার্থ ধার্মিক মানুষ তারা এগুলো বুঝেন, কিন্তু অনেক সময় আছে যে পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো তারা এই কথাগুলো বলতে পারে না। আজকে আমরা আলাপ করলাম, আমি জানি না পাবলিক রিয়াকশন কি হবে, কিন্তু আমি এখনো বলবো যে ধর্মের ফিলোসফি অবশ্যই ধারণ করা উচিত, আমাদের সৎ থাকা উচিত, আমাদের মানুষকে না ঠকানোর ব্রত নেওয়া উচিত, কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনায় আমাদের ধর্ম টানলেই আমাদের বিভেদ হবে, বিবাদ হবে, সংঘাত হবে। ধন্যবাদ আপা। আমরা নতুন সরকারের কার্যক্রম শুরু হয়েছে, আমরা দেখেছি যে 18ই ফেব্রুয়ারি থেকে 12ই মার্চ শুরু হচ্ছে নতুন সংসদ অধিবেশন। নতুন সরকারের কাছে নারীর প্রজনন স্বাস্থ্য এবং নারীর অধিকার শিক্ষা, এটি নিয়ে আপনাদের প্রত্যাশা কেমন? অনেক প্রত্যাশা। প্রথম কথা, আমি আমার সংস্থা থেকেই আমি বলছি, বা যারা আমরা একসাথে কাজ করছি, ম্যারেজ স্টপস বাংলাদেশ, প্রথম কথা হচ্ছে যে আমরা যে ইউনিভার্সাল হেলথ অ্যাক্সেসের কথা বলি, আমরা যে কায়রো সম্মেলনে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবং আমি নিজেও শুনতে পেয়েছি যে আমাদের তরুণ প্রধানমন্ত্রী তার এজেন্ডা আছে যে নারীর প্রজনন স্বাস্থ্য। তাহলে আমি বলবো যে আমাদের নারীর যে প্রত্যেকটা লাইফ সাইকেল, আমরা যেটা দেখি তার কৈশোর, তার যৌবন, তার প্রবীণ স্টেজ, প্রত্যেকটা সাইকেলেই কিন্তু আমরা কনসিডার করি গুরুত্বপূর্ণ পার্ট। এবং তাহলে আমাদের কি করতে হবে, একটা কিশোরীর যেন মাসিক ব্যবস্থাপনার সুযোগ পায়, সেখানে তার বাজেট থাকতে হবে। স্কুলগুলোতে যেন আমরা এই সম্পর্কে সচেতনতা হয়, টিচাররা যেন পড়ায়, আমরা কন্ট্রাসেপশন নিয়ে যেন আমরা কথা বলতে পারি। আর বিশেষ করে আমি বলবো যে আমাদের যেন সেফ ডেলিভারি হয়, আমাদের যেন মাতৃমৃত্যু না হয়, কারণ তাহলে সভ্যতা থমকে যাবে। আজকে একজন নারী যদি সিদ্ধান্ত নেয় আমি আর সন্তান ধারণ করব না, এই দেশ কিন্তু আর আগাবে না। তাহলে আমাদের নিরাপদ মাতৃত্বের জন্য কাজ করতে হবে। আর একটা কথা আমাকে বলতেই হবে, কারণ আমি মাঠে ঘাটের মানুষ, আমার যে হাওর বাওর পাহাড় পর্বত, হ্যাঁ, ইভেন আমাদের শহরের বস্তি এলাকার যে মেয়েরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত, তাদেরকে আমাদের স্বাস্থ্যের সেবার আওতায় আনতে হবে, বিশেষ করে প্রজনন স্বাস্থ্য। এবং আমি বলি এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বন্ধুত্ব আরও দৃঢ় হতে হবে সরকার এবং বেসরকারি সংস্থাগুলো। আমি প্রত্যাশা করি এই বন্ধুত্ব যেন আরও ভালো হয়। আর এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমার আর একটা প্রত্যাশা, সেটা হচ্ছে নারী পুরুষের বন্ধুত্ব যেন বাড়ে, হ্যাঁ, পুরুষের যেন অংশীদারিত্ব বাড়ে একটা সুন্দর সমাজ গঠনে। চমৎকার বলেছেন আপা, ধন্যবাদ। আজকে আমরা অনেক বিস্তারিত আলোচনা করলাম। আমার মনে হয় আলোচনা আরো 2 ঘন্টা করলেও শেষ হবে না, আমাদের শেষ হওয়ার মতন নয়, অনেক প্রসঙ্গ এসে গেছে। তো যেহেতু আজ নারী দিবস, সেই জন্য আমাদের আলোচনা। নারীদের নানা সমস্যা ছিল, এখনো আছে, ভবিষ্যতেও হয়তো থাকবে। সে একই সঙ্গে পুরুষদেরও তো নানা ধরনের সমস্যা থাকে। তো আমরা যেহেতু আজকে নারী দিবসের আলোচনা, বাংলাদেশে পুরুষ দিবস বলে কোনো দিবস পালিত হয় না, তো আমরা নারী দিবস নেই থাকি। তো আপনি অনেক অনেক বিশ্লেষণ দিলেন। ধর্ম এখানে কুসংস্কার একটা বড় বাধা, নারীর প্রজননের ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে। তারপরে রাজনৈতিক বাধা অনেকটাই কম বাংলাদেশে, কিন্তু প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নানা সিদ্ধান্ত গ্রহণে অনেক সিদ্ধান্তহীনতা কাজ করে। যেহেতু আমরা দেখছি যে নতুন সরকার এসেছে, তরুণ প্রধানমন্ত্রী বললেন, তার মেয়েও একজন, মানে তার একজন মেয়ে আছে, কন্যা সন্তানের বাবা তিনি, এবং তার প্রতি তার যথেষ্ট দরদ বা মমতা দেখি আমরা বিভিন্ন প্রোগ্রামে তাকে দেখি একসঙ্গে, সেখানে আমাদের অনেক আশার আলো জাগায় আর কি। সেই প্রত্যাশা আমাদের থাকবে। বাংলা নিউজ আপনি এসেছেন আজকে এই উপলক্ষে, জন্য আপনাকে ধন্যবাদ
এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন মঞ্জুর নাহার, বাংলাদেশের একজন প্রথিতযশা নারী উদ্যোক্তা এবং হেড অফ পার্টনারশিপ অ্যান্ড ফান্ড রেইজিং মেরি স্টপস বাংলাদেশের। তো তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা জানলাম এবং নারীদের উন্নয়নে আগামী দিনে কি করণীয় বা করা সম্ভব সেসব বিষয়ে কথা বললাম। রাইটস, জাস্টিস অ্যান্ড অ্যাকশন নারী দিবসে এবার প্রতিপাদ্য নিয়ে ওনার ভাবনাগুলো আমরা জানলাম। আমরা আশা করি এটা তার কথা বাংলাদেশ সরকারের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, পাহাড়ে, হাওড় বাওড়ে, বস্তিতে যেসব নারী রয়েছে, শিশু নারী, কন্যা সন্তান, তাদের উন্নয়নে যে ওনার দরদ এবং ভাবনা, সেগুলো আমরা আমাদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে প্রতিফলন দেখব, অ্যাকশানে যেতে দেখব, সেই প্রত্যাশা করে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবাইকে আবার ধন্যবাদ এবং শুভেচ্ছা।